হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আরেকটা সোলো ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে সিনেমাটি এনেছি সেটা নাম হচ্ছে সামার ঘোস্ট এবং এটা একটা শর্ট মুভি বলতে পারো, যেটা নেটফ্লিক্সে রিলিজ পেয়েছিল 2021 সালে। আর এই সিনেমাটার আইএমডিবি রেট কিন্তু অনেক ভালো। এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.9। তো এই সিনেমা সম্পর্কে আসলে যে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। এটার মধ্যে অনেক ডিপ একটা মিনিং দেওয়া হয়েছে। মানে একটা এনিমি থাকে না, প্রথম থেকে ধুমধারাক্কা লাগবে বা অনেক বেশি ভালো লাগবে, ওরকম না। মানে প্রথম স্টোরিটা একটু স্লো লাগবে, বাট অ্যাকচুয়ালি ফিনিশিং এ গিয়ে তুমি খুব ইমোশনাল হয়ে যাবে। আর তাছাড়া একটা বড় সিনেমা এত শর্ট এক্সপ্লেন অত ভালোভাবে বোঝানো যায় না, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে তারপর আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভালো মতো বোঝানোর জন্য এবং এন্টারটেইন করার জন্য। আর যদিও ক্যারেক্টার কম, তবে তারপর নামগুলোতে তোমরা গুলিয়ে ফেলো না, তোমরা প্রথমে চেষ্টা করবে ক্যারেক্টার গুলোকে চিনতে। তো যাই হোক, সিনেমার শুরুতে আমাদের টমায়ার নামের একটা ছেলেকে দেখানো হয়। চেহারাটা মনে রেখো, ওর চুল দিয়ে কপাল ঢাকা, জাপানিজ কাটিং এর চুল। আর ও একটা রেস্টুরেন্টে যায় কারোর সাথে দেখা করার জন্য। আর তারপর ওইখানে একটা মেয়ে আসে, মেয়েটার নামটা মনে রেখো, মেয়েটার নাম হচ্ছে আওই। আর ওরা দুজন যখন একসাথে কথা বলছিল তখন ওখানে আরেকটা ছেলে আসে যার নাম হচ্ছে রিও। তো এই তিনটা ক্যারেক্টার আমি আশা করি তোমরা চিনে ফেলেছো। প্রথম ছেলেটি টমায়া, মেয়েটির নাম আওই, আর এই পরে যে ছেলেটা আসলো এই ছেলেটার নাম হচ্ছে রিও। তো এখানে আবার একটা গল্প রয়েছে, ওরা তিনজন কেন এখন এক জায়গায় হলো। অ্যাকচুয়ালি ওরা তিনজনই খুবই ইন্ট্রোভার্টেড টাইপের। অ্যাজ এ রেজাল্ট ওদের রিয়েল লাইফে কোনো বন্ধু নেই। তো ওদের মূলত অনলাইনে একটা প্ল্যাটফর্ম থেকে পরিচিত হয়েছিল এবং জীবনে প্রথমবারের মতো তারা আজকে মুখোমুখি হয়েছে, মানে তাদের মিট আপ হচ্ছে আর কি। তো তারা তিনজন যখন একসাথে হয় তাদের অনলাইনে সাধারণত কথাই হতো সামার ঘোস্ট নিয়ে। তো এখানে আমাদের এমন একটা থিওরি দেখানো হয়েছে, জাপানে বিশ্বাস করা হয় যে গ্রীষ্মের সময় কিছু অতৃপ্ত আত্মা রয়েছে যারা করে কি দুপুরবেলা উদয় হয়। তো ওরা ওরকম একটা সামার ঘোস্ট দেখতে চায় এবং এটা সত্য না মিথ্যা বা অ্যাকচুয়ালি বাস্তবে এক্সিস্ট করে কিনা সেটা দেখতে চায়। মানে ওদের ভূত নিয়ে খুব আগ্রহ। আর বিশেষ করে টময়া, মানে যে প্রথমে এসেছে, ওই বিষয়গুলো একটু বেশি জানতো। আর বিশেষ করে এখানে টময়া নামে যে ছেলেটা রয়েছে যার চুল একটু ছোট আর কি, ও করে কি একটা সামার ঘোস্টের কাল্পনিক ছবিও বানায় এবং ওদের দুজনকে দেখায় এবং বলে আমি যতদূর জানি এই মেয়েটার মৃত্যু হয়েছে আত্মহত্যার কারণে। তো টময়া কই থেকে এই মেয়েটার খবরে জানে এটা আমাদের এখানে ক্লিয়ার করা হয়নি। এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর ওরা গ্রীষ্মের ভূতকে ডাকার জন্য, সামার ঘোস্টকে ডাকার জন্য একটা জায়গা খুঁজতে থাকে। মানে যে জায়গাটা হবে খুবই নিরিবিলি এবং প্রচুর ফাঁকাও থাকবে। কিন্তু পেছন থেকে হঠাৎ করে ওই মেয়েটি বলে ওঠে, আমি কিন্তু ভাই ভূতে খুব ভয় পাই। আর রিও তখন বলে, আরে আমরা আছি না, আর তুমি যদি না আসতে চাও থাকতে পারো। আর এই কথা বলে ওরা সামনের দিকে যেতে থাকে। আর তখন আয়ও করে কি ইচ্ছা না থাকা সত্ত্বেও ওদের সাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তোমরা তো জানো ওরা কিন্তু একেবারে নতুন বন্ধু আর কি, রিয়েল লাইফের, আগে তো অনলাইন ফ্রেন্ড ছিল। তো যাই হোক, আয়ু তখন টময়াকে বলে, আচ্ছা তুমি ওই ভূতকে ডাকার জন্য কি করতে চাচ্ছ? আর এই পরিকল্পনা তো তোমারই ছিল, তো বলো কি করতে চাচ্ছ আর কি জন্য আনতে চাচ্ছ? তো টময়া তখন বলে, আমি তো জানি না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে টময়ের টিচার তার মার্কস নিয়ে খুবই খুশি ছিল। অ্যাকচুয়ালি টময়ের পড়াশোনায় খুবই ভালো আর টিচারও ওকে অনেক অনুপ্রেরণা দেয়। কিন্তু টময়া যখন বাড়িতে পৌঁছে আমরা দেখতে পাই ও একটা কাভার খোলে যেটার মধ্যে পেইন্টিং বোর্ড রয়েছে এবং আমরা বুঝতে পারি ওর পড়ালেখার চেয়ে পেইন্টিং এর উপর আগ্রহ অনেক বেশি। আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি ওরা নিরিবিলি এবং ফাঁকা জায়গায় চলে আসে। আর ওরা সাথে করে কিছু মনে করো যে বিয়ের সময় ব্যবহার হয় না, ডাইরেক্ট যে আকাশে গিয়ে ফুটবে ওই ধরনের বাতি না, মানে হাতে ধরালে যে চিরচির করে আগুনের ফুলকা বের হয় সেরকম, মানে ব্লাস্ট হয় সেরকম কিছু না, আতশবাজি বলতে পারো তোমরা। তো ওদের পুরনো গল্প অনুযায়ী যে ফাঁকা জায়গায় যদি এই আতশবাজি গুলো জ্বালানো হয় তাহলে গ্রীষ্মের ভূত তাদের কাছে আসতে পারে। তো ওরা অনেক আতশবাজি নিয়ে গিয়েছে, অনেকগুলো জ্বালায়, প্রে করে, কিন্তু কিছুই হয় না। আর সব শেষে মাত্র একটা আতশবাজি ওদের কাছে ছিল। তো ওরা করে কি সেটা ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং মোটামুটি দেখতেই পাচ্ছ বেলাও চলে গিয়েছে। তো এরপর ওরা আশা ছেড়েই দেয় যে গ্রীষ্মের ভূত বলতে আর কিছু হয় না। কিন্তু সত্যি সত্যি ওদেরকে অবাক করে দিয়ে একটা মেয়ে এখানে চলে আসে। আর এই মেয়েটাই সেই মেয়েটা ছিল যে মেয়েটার সাথে দেখা করার জন্য বা যে মেয়েটাকে মনে করে ওই আতশবাজি জ্বালিয়েছে। মানে এই মেয়েটা একটা আত্মা ছিল। তো এইখানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তুমি যাকে মনে করে ওই আতশবাজি বা এই রিচুয়ালটা করবে সেই আত্মাটাই তোমার সামনে আসবে, তা না হলে এখানে অন্য আত্মা আসতে পারতো। তো যাই হোক, টময়া তখন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি গ্রীষ্মের ভূত, সামার ঘোস্ট? তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই আমি, কিন্তু তুমি একজন মৃত মানুষের কাছ থেকে কি জানতে চাও? আর তখন আমাদের ওই মেয়েটার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে স্কুলে যায়, তার কোনো বন্ধু বান্ধব নেই। একদিন ও যখন স্কুলের ছাদে খাবার খেতে যাচ্ছিল তখন কিছু স্টুডেন্ট ওর উপর পানি ঢালে, যার কারণে ও নিজে ভিজে যায়, হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। মানে ওকে প্রচুর বুলিং করা হতো স্কুলে। তো এসব থেকে মুক্তি পাওয়ার জন্য একজন ও আত্মহত্যার কথা ভাবে এবং লাফ দিয়ে ছাদ থেকে পড়ে যেতে চায়। তো যখন লাফ দিতে যাবে তখন ওই যে পোলাপান ওকে জ্বালাতো তারা ওকে আত্মহত্যা করার হাত থেকে বাঁচায়। মানে বুঝতেই পারছো যে কেউই তো বাঁচাবে আত্মহত্যা করতে দেখলে কাউকে। মানে আমি তোমাকে যতই কষ্ট দিই তাই বলে তুমি মরবে এটা তার হতে পারে না, বাইসা থাক তোরে দীর্ঘদিন জ্বালাম। তো এখানে টময়া এবং আয়ুর ঘটনা আমরা যেটা বুঝতে পারলাম কমন একটা জিনিস, সেটা হচ্ছে তারা কেউ খুশি নয়। যেমন টময়া স্কুলে অনেক ভালো, পড়ালেখা অনেক ভালো, বাট ওর পেইন্টিং দেখানো হলো, তার মানে হয়তো ওর পেইন্টিং আগ্রহ বেশি পড়ালেখার চেয়ে। আর এদিকে আমাদের এই মেয়েটি আওই, ও কিন্তু ওর স্কুলে বুলিং এর শিকার এবং ও সুইসাইডও করতে চেয়েছিল, ও সুখী নয়। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়। ওই দৃশ্যের আমরা দেখতে পাই আওই নিজের ঘরে রয়েছে এবং এসব ভেবে খুব আবেগপ্রবণ হয়ে যায়। আর তারপর ফ্ল্যাশব্যাক শেষ
হিসেবে বর্তমান আসে। আর আয় তখন ভূতকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভূতও কি মানুষের মতো বন্ধু বান্ধব নিয়ে মিলেমিশে থাকে? তখন ওই ভূত বলে, না, আমাদের প্রত্যেকটা ভূতের আলাদা আলাদা রাস্তা হয়ে থাকে। আয় তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর ওই ভূত তখন বলে, দেখো কখনো কখনো একসাথে থাকলে সেটা আমাদের হতাশা করে দেয়। তো এখানে হয়তো ওই ভূতটা আয়কে ওই বুলিং এর ব্যাপারটা ইন্ডিকেট করেছে, কারণ যেহেতু ভূত তো অনেক কিছু জানে বা তোমার মনের কথা বুঝতে পারে, এরকমই মনে হলো আর কি। আমি জাস্ট নিজেও বুঝছি, তোমাদেরও বোঝাচ্ছি, কারণ গল্পটা এত সহজ নয়, মোটামুটি ভালো কমপ্লিকেটেড গল্প। তো যাই হোক, এরপর তময় আর রিও দেখে যে ওই আতশবাজি অর্ধেক পথে জ্বলে আর বারবার নিভে যাচ্ছে, আর তারপর ওটা আবার জ্বলতে থাকে, যেটা আর শেষ হয় না। মানে হয়তো আতশবাজিটা একভাবেই জ্বলছে। আর তখন ওই গ্রীষ্মের ভূত বলে, আচ্ছা সত্যি কথা বলো তো, তোমার সাথে স্কুলে কি অনেক খারাপ কিছু হয়েছিল তাই না? এজন্য তুমি মরতে চেয়েছিলে? তো এ কথা শুনে আওয়ে আশ্চর্য হয়ে যায়। তো আমি তোমাদের অলরেডি যেটা একটু আগে বলেছি যে এই ভূতটা আওয়ের মনের কথা বুঝতে পেরেছে। তো এই ভূতটা তখন এখানে আরেকটা কথা বলে, মজার একটা কথা কি জানো, যারা শুধুমাত্র মরতে চায় বা সুইসাইড করার চেষ্টা করেছিল শুধুমাত্র তারাই আমাকে দেখতে পারে। তো আয়ো তখন ভাবতে থাকে, তার মানে টোমেও আর রিও কি আমার মতো মরতে চায়, এজন্যই কি ওরা এই ভূতটাকে দেখতে পাচ্ছে? তো এরপর টোমেও যখন ভূতকে কিছু বলতে যাবে তখন এই ভূত ওকে বলে ওঠে, আমাকে তোমাদের ঘোস্ট বলতে হবে না, তুমি আমাকে আয়নে বলে ডাকতে পারো, আমার নাম হচ্ছে আয়নে। তো এরপর তময় আয়নেকে জিজ্ঞেস করে, আচ্ছা ভূত হওয়ার পর কি মানুষের জীবন অনেক সুন্দর হয়ে যায়? এই কথার উত্তরে ওই আয়নে বলে, ভূত, আমি জানি না, আসলে অনেকদিন হয়ে গিয়েছে আমার কারোর সাথে কথা হয় না, তবে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর এই কথা বলে ভূতটা সেখান থেকে চলে যায়, মানে কথা বাড়ায় না। আর এরপর আমরা রিওর একটা ফ্ল্যাশব্যাক দেখি। তো তামায়ার ফ্ল্যাশব্যাক আমরা দেখেছি কেন সুখী নয়, আয়োর দেখেছি, এখন রিও নামের এই ছেলেটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সে ডক্টরের সামনে ছিল এবং ডক্টর তাকে বলে, তোমার একটা বিরল রোগ হয়েছে, যে কারণে সর্বোচ্চ তুমি আর 9 মাস বেঁচে থাকতে পারবে, এবং বলে তোমার বাবা মা কোথায়, তাদের ডাকো, তাদের এই ব্যাপারটা অবশ্যই জানা জরুরি। কিন্তু রিও বলে, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, আর আমি আমার জন্য কাউকে দুঃখ দিতে পারবো না, এই কারণে আমি বাবা মাকে আনিনি। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আমরা ওকে একটা বাস্কেটবল খেলার মাঠে দেখতে পাই, যেখানে ওর ভাই রয়েছে, ছোট ভাই আর কি। তো ওর ছোট ভাইকে সবকিছু বলে যে আর 9 মাস বাঁচবো। তো এই কথা শোনার পরে ছোট ভাই অনেক কষ্ট পায় এবং অনেক ইমোশনাল হয়ে যায়। আর এই অবস্থা দেখার পর রিও বলে, আরে বোকা, আমি তোর সাথে মজা করলাম, মিথ্যা বলেছি, তুই চিন্তা করিস না। তো এতে আমরা বুঝতে পারি যে রিওর মনে কি দুঃখ রয়েছে, আর রিও নিজে মরতে চায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, মানে তার পরের দিন, যেখানে আমরা তমেওকে দেখতে পাই, ওর মা ওকে ডাকছিল এবং ওর মা বলে, তোমার ফলাফল তো ভালোই আসছে, কিন্তু তুমি দুই একটা বিষয়ে সাবজেক্ট অনেক বেশি দুর্বল মনে হচ্ছে, যদিও ও 95 উপরে মার্ক পেয়েছে, তবে তারপরেও দুর্বল। কিন্তু এদিকে ওরা তিনজন অনলাইনে বন্ধু হওয়া সত্ত্বেও রেগুলারলি দেখা করে এবং ওরা তিনজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর তারপর তমেয়া সবাইকে একদিন কনফারেন্স কল করে, কিন্তু আওয়ে অনেক চিন্তিত ছিল। তো তমেয়া বলে, কি সমস্যা, তোমার কি হয়েছে? আওয়ে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না, আমি সত্যি সত্যি ভূত দেখেছি। তমেয়া বলে, ঠিক আছে দেখেছো তো কি হয়েছে, কিন্তু তাই বলে তুমি যেন ওকে বারবার তোমার কাছে আসতে দিও না। আর তারপর তমেয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি, হ্যাঁ পরে কথা হবে। কিন্তু অ্যাকচুয়ালি তমেয়া নিজের ঘরে ফিরে আসেনি, সে ওই জায়গাতে যায় যেখানে ওই ভূতটাকে সে প্রথম দেখেছিল এবং আবার ওই আতশবাজি ব্যবহার করে ওই ভূতকে ডাকে, যার ফলে ওই ভূতটা আবার দেখা করার জন্য আসে আয়ানে। তো তখন ওই ভূতটা বলে, আমি জানি তোমার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো তুমি আমার কাছ থেকে জানতে চাচ্ছ, কি আমি ঠিক বলেছি না? আর এসে তামায়াকে প্রশ্ন করে, তুমি এমনি তো বেঁচে রয়েছে কেন? তখন তামায়া বলে, তোমার কি মনে হয় আমি এখনো বেঁচে রয়েছি? আমার তো মনেই হয় না আমি বেঁচে রয়েছি, আমি আজকাল শুধুমাত্র আত্মহত্যার ব্যাপারে ভাবি। আর তখন ওই ভূতটা বলে, এসবের কারণ কি জানো? তুমি ভেতর থেকে মরে গিয়েছো, বাইরে থেকে নও, তোমার মনটা মরে গিয়েছে। যাই হোক, তুমি আগে কি করতে চাও বলো। তামায়া তখন বলে, আমি জানি না কি করতে চাই, কিন্তু তুমি বলো মরার পরে সব কি ঠিক হয়ে যায়? অ্যাটলিস্ট আমি মরার পরে কি খুশি থাকতে পারবো? আর তখন ওই ভূতটা বলে, দেখো এসব জিনিস জানার জন্য একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে তুমি তোমার সোলকে ভেঙে দাও এবং উঠতে থাকো। তো তামায় বলে, এটা কিভাবে সম্ভব? তো তখন ওই ভূত করে কি তার পাওয়ার বলে তামায়ের হাত ধরে এবং তামায়ের আত্মাকে ওর শরীর থেকে বের করে নিয়ে যায় এবং ওর শরীর ওখানেই পড়েছিল। আর এরপর ওই ভূতটা তামায়ের আত্মাকে নিয়ে আকাশে উড়ে যায় আর বলে, তোমার শরীর কিন্তু নিচে রয়েছে, কিন্তু তুমি এখন দেখো পাখির মতো স্বাধীন হয়ে উড়ছো। আর তারপর আয়নে বা ওই ভূতটা করে কি ওর হাতটা ছেড়ে দেয় তামায়ের এবং তামায় খুব দ্রুততার সাথে নিচে পড়তে থাকে। কিন্তু যখন ও মাটিতে গিয়ে পড়বে তখনই হঠাৎ করে মাটি তার সমুদ্রের রূপ নেয় আর কি, মানে মাটিটা সমুদ্রের মতো হয়ে যায়, পানির মতো, আর ও অনেক তলদেশে চলে যায়। আর তখন ওই ভূতটা এসে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আমি শুধু তোমার প্রতিক্রিয়া দেখতে চাচ্ছিলাম যে নিচে পড়ার সময় তুমি কেমন রিয়াক্ট করো। তো এখানে আমরা যেটা বুঝলাম যে ভূতদের জন্য এই মাটি জিনিসটা হচ্ছে মনে করে একটা সমুদ্রের মতো বা পানির মতো একটা কিছু, এরকমই বোঝানো হয়েছে। তো যাই হোক, আয়নে যখন জিজ্ঞেস করে যে তুমি ওপর থেকে পড়ার সময় কি রিয়াক্ট করো সেটা দেখার জন্য ছেড়ে দিয়েছি, তখন তোমায় অনেক রেগে যায় এবং বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তখন আয়নে বলে, ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, তবে আমি তোমাকে ওড়ানো শেখাবো। আর তারপরও তামায়াকে আরো বলে, আচ্ছা তুমি যা করতে চাচ্ছ সেটা খুবই দৃঢ়তার সাথে ভাবতে থাকো, তোমার কনসেন্ট্রেশন পুরো এই দিকে দাও, তাহলে তুমি যেটা চাচ্ছ সেটাই করতে পারবে। আর তখন ওরা দুজন একটা পেন্টিং আর্ট গ্যালারিতে যায়, যেখানে তামায়ের আর্ট পেন্টিং অনেক পছন্দ হয় এবং বলে, তুমি এই সুযোগটা হাতছাড়া করো না, তুমি খুবই ব্রিলিয়ান্ট, তোমার পেন্টিং এ কেউ বাধা দিতে পারবে না। তো তামায়ের তখন ওই সময়টা সঠিক ব্যবহার করে এবং পেন্টিং গুলোকে ভালোভাবে দেখে এবং ওরা দুজন সুন্দরভাবে একটা ভালো সময় উপভোগ করে। তো এখানে আমরা যেটা বুঝলাম, তামায়ের যেহেতু পেন্টিং এর দিকে একটু আগ্রহ রয়েছে, ওরা জাস্ট উড়ে পেন্টিং দেখলো অনেকগুলো আর কি। আর তামায়ের ভেতর ওই পটেনশিয়ালিটিটা রয়েছে যে ওই রকম
এরকম পেন্টিং করতে পারবে, এরকম আর কি ওই ভূতটা বললো, যেটা বুঝলাম আর কি আমি। আর এরপর আমরা দেখি ওরা দুজনের শহরের একটা খাম্বার উপর বসে রয়েছে। তো তামিয়া তখন ওকে বলে তোমার কাছে একটা কথা বলবো, তুমি কিসের জন্য সুইসাইড করেছিলে? তো আয়ানে বা ওই ভূতটা তখন বলে তুমি ভুল ভেবেছো, আমি কিন্তু আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছিল। তো এই কথা শোনার পরে তামিয়া তো পুরো শকড হয়ে যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আয়না করে কি তামিয়াকে রুমে নিয়ে যায়, যেখানে ওর মা অপেক্ষা করছিল। আর এখানে উল্লেখ ওরা দুজনে কিন্তু এখানে আত্মা রয়েছে, যার জন্য ওদের কেউ দেখতে পাবে না। তো যাই হোক, ঘটনা হয়েছে কি 3 বছর আগে আয়নের মায়ের সাথে আয়নের ঝগড়া হয়েছিল এবং রাগ করে বাইরে চলে গিয়েছিল। আর তারপর তো আর ফিরে আসেনি। তো আজ ওর মা ওর জন্য অপেক্ষা করছে, কারণ ওর মা জানেও না যে তার মেয়ের মৃত্যু হয়েছে, কিন্তু কোনো সময় পেপারে ছিল যে তার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে বা এই ধরনের একটা কিছু। তা না হলে আমাদের তামিয়াও জানবে কিভাবে আয়নের ব্যাপারে, এটা জাস্ট আমি প্রেডিক্ট করলাম আর কি। তো যাই হোক, এরপর আয়ন আরো বলে ওই ঝগড়ার পর আমি বাড়ি থেকে যখন বাইরে গিয়েছিলাম তখন একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে দেয়, তবে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, মারা গিয়েছিলাম না, কিন্তু ড্রাইভার ভাবতে থাকে আমি মারা গিয়েছি এবং এসবের জন্য সে যদি কোনো ঝামেলায় পড়ে এজন্য সে করে কি একটা সুটকেসে আমাকে ভরে জীবন্ত কবর দিয়ে দিয়েছিল। বাট তখনও আমি বেঁচে ছিলাম, তারপর আস্তে আস্তে অনেক কষ্ট করে মারা গিয়েছি, কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি আমাকে কোথায় কবর দেওয়া হয়েছে আর আমার শরীরটা এখন কোথায় রয়েছে। আমার শরীরটা যদি আমি পেতাম তাহলে হয়তো আমার আত্মা মুক্তি পেত, কারণ আমার মা এখনো জানে না যে আমি বেঁচে রয়েছি না মারা গিয়েছি, এবং আমার মা এখনো বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। তো তামিয়া তখন বলে তুমি কি আসলে জানো না তোমার বডি কোথায় রাখা হয়েছিল? আয়নে বলে আসলে আমি জানি না, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু ওটা পাইনি। তবে জানো, আমি যখন বেঁচে ছিলাম আমার জীবনে আমি অনেক কিছু করতে চেয়েছি, ঘোরাঘুরি করতে চেয়েছি, ভালোবাসা করতে চেয়েছি, আরো অনেক কিছু, কিন্তু তুমি এখনো বেঁচে রয়েছো, তোমার সামনে কত উজ্জ্বল একটা ভবিষ্যৎ, এই জিনিসটা দেখে আমি খুবই হিংসা করি। আর তখন তামিয়া বলে আমার তো তোমার জীবন নিয়ে হিংসা হচ্ছে, তোমার কোথাও যাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, কত শান্তির তোমার লাইফ। আয়না তখন বলে এই ভূতের লাইফটা এত সহজ নয়, আমি দেখো সবসময় একা থাকি, এত সুখেও থাকি না, তবে একটা কথা, তুমি যদি আমার শরীর খুঁজতে আমাকে সাহায্য করো তাহলে হয়তো আমার আত্মা শান্তি পাবে এবং আমি সফল হতে পারবো। কিন্তু আমি অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে খুঁজে হার মেনে নিয়েছি, কারণ ভূত হওয়ার পরে আমি অনেক জায়গায় অনেক কিছু করতে পারি না বা খুঁজতে পারি না। আর তারপর আয়নে বলে ঠিক আছে আমাকে ক্ষমা করে দিও, হয়তো এত কথা তোমাকে বলা উচিত হয়নি, তবে তারপর আমি যা বলেছি ওসব তুমি ভুলে যেও। তো এই কথা বলে আয়নে করে কি সেদিনকার মতো চলে যায়। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের ওই 3 বন্ধু বান্ধবের লাইফস্টাইল দেখানো হয়, যেখানে ওরা নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে গিয়েছে। তো তমেও তখন সেই আর্ট পেইন্টিং গ্যালারিতে যায়, যেখানে আর কি আত্মা হিসেবে এসেছিল এবং এখান থেকে ইন্সপায়ার হয়েছিল। কিন্তু ও যখন আর্ট গ্যালারি থেকে বের হয় ওর মা ওকে দেখে ফেলে এবং এখানে আমরা জানতে পারি তমেয়ার মা চায় না যে সে একজন পেইন্টার হোক, এবং তমেয়ার মা তার উপর অনেক চিল্লাচিল্লি করে এবং বলে তোমার সেমিস্টার শুরু হয়ে গিয়েছে আর তুমি এখনো ঘোরাঘুরি করছো। তো তমেয়া তখন অনেক রাগ করে বাট মাকে কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাবো আবারও আয়নের সাথে দেখা করতে গিয়েছে, ওরা দুজনে মিলে আয়নের সেই ডেড বডিটা খুঁজছিল, কিন্তু আজও সেই ডেড বডিটা খুঁজে পায় না। আর আয়নও যখন তমেয়ার মন খারাপের কথা জানতে পারে, ওর ফ্যামিলির ব্যাপার, মায়ের ব্যাপার, তখন বলে এটা কোনো ব্যাপার না, মন খারাপ করো না। আর তমেয়া তখন বলে আসলে এই মাসে আমার এন্ট্রান্স এক্সাম রয়েছে, তো এর জন্য আমার মা একটু রাগ করছে। আর এই কথা শোনার পর আয়নে বলে ও আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে তোমাকে মনে হয় বডি খুঁজতে গিয়ে ডিস্টার্ব করলাম, তার মানে আমাদের বডি খোঁজার কাজটা এখনই শেষ করতে হবে। আর তাছাড়াও তোমার লাইফে তো আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, আমি চাই না ওগুলোতে কোনো ব্যাঘাত ঘটুক আমার জন্য। তমেয়া তখন বলে আরে না, এটা কোনো ব্যাপার না, তুমি যদি আবার কালকের জন্য অপেক্ষা করতে পারো, কাল আবার এটাকে খুঁজবো, আজকে রাত্রে আমি পড়ে নেবো। তো তমেয়া বুঝতে পারে যে সে একা ওকে হেল্প করতে পারছে না, তো এই জন্য পরের দিন তমেয়া কল করে হচ্ছে আওই এবং রিওকে দেখা করার জন্য, এবং ওদেরকে বলতে থাকে আমি আর আয়নের আসল বডিটা খুঁজছি আর এই কাজে তোমাদের সাহায্য লাগবে। তো এই কথা শুনে ওরা আশ্চর্য হয়ে যায় এবং রিও বলে আমি জানতাম এরকম কিছু একটা হবে, আমি জানতাম, তুই নিজে বলেছিলে আমরা যেন ওই ভূতের সাথে দেখা না করি, কিন্তু তুই গিয়ে ঠিকই রোজ ওই ভূতের সাথে দেখা করিস। তো রিও রেগে তখন চলে যেতে থাকে আর তামিয়া তখন বলে দেখো আসলেই প্রবলেমে রয়েছে, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছিল, এবং যদি আমরা ওর ডেড বডিটা খুঁজে না পাই তাহলে সারা জীবন ওর সোল এখানে আটকা থাকবে আর এটার জন্য আমি সারা জীবন পস্তাবো। তবে এই কথা শুনেও রিও থামে না, ও ওখান থেকে চলে যায় এবং পরের দিন তামিয়া আয়নের কাছে আসে এবং তামিয়ার মন খারাপ দেখে আয়নে জিজ্ঞেস করে তামিয়া তোমার কি কিছু হয়েছে, বাট তামিয়া এখানে কিছুই বলে না। আর এখানে আরেকটা বিষয় বলছি, অ্যাকচুয়ালি এই ছেলেটার নাম হচ্ছে তময়া, বাট আমি এখানে তামিয়া বলছি আমার স্পেলিং এর সুবিধার্থে, মানে তময়া বলার চেয়ে তামিয়া বলাটা আমার জন্য ইজি হচ্ছে। তো যাই হোক, তো তামিয়া বলে সমস্যা নেই, চলো আমরা খুঁজতে শুরু করি। আর এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয়, আমরা আওই এবং রিওকে দেখি। তো আওই এখানে রিওকে মানানোর জন্য পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল, তো রিওকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি জানি এরপর কি হতে যাচ্ছে। এবং এখানে রিওকে আমরা অনেক বেশি ইমোশনাল এবং দুঃখী দেখতে পাই। তো আওই তখন বলে তোমার কাছে মনে হতে পারে যে আমি অ্যাক্টিং করি, কিন্তু সত্যি আমি মানসিকভাবে সুস্থ নেই, আমি অনেক কষ্টে থাকি, আমি যখন স্কুলে থাকি ওরা আমাকে অনেক বিরক্ত করে। তোমার প্রবলেম হয়তো অবশ্যই আমার চেয়ে বড়, যেটা আমাদের কাছে শেয়ার করনি, কিন্তু সবার জীবনে এরকম প্রবলেম রয়েছে, সবার সমস্যাগুলি অনেক বড়। তো আওয়ের এই কথা আমরা যেটা বুঝলাম যে আয়ু বিশ্বাস করে যে রিও কোনো সমস্যা আছে যার জন্য হয়তো হেল্প করছে না, কিন্তু আয়ু এটাও বোঝায় যে আমিও সমস্যা রয়েছি, সবার সমস্যায় বড়, তবে তারপরেও আমাদের এখন তামায়ার সাথে থাকা উচিত। তো যাই হোক, এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয়, যেখানে তামায়া আবার আতশবাজি ব্যবহার করে আয়নের শরীর খোঁজার চেষ্টা করে এবং এক পর্যায়ে আতশবাজি শেষ হয়ে যায়। তো আতশবাজি শেষ হওয়ার ফলে যেটা হয়, আয়নে আর ওই ভূতটাকে দেখতে পাচ্ছিল না। তবে এই পয়েন্টটা আমি সেভাবে বুঝতে পারিনি, কারণ নর্মালি যেটা দেখা যায় আতশবাজি বাজানোর পরে
পরে বা জ্বালানোর পরে কিন্তু আয়নে নর্মালি সারাদিনই থাকে। কারণ এরকম কিন্তু ব্যাপার ছিল না যে আতশবাজি যতক্ষণ জ্বলবে ততক্ষণ আর কি আয়নে থাকবে, এরকম কিন্তু ব্যাপার না। বাট এইখানটাই দেখলাম যে আতশবাজি শেষ হয়ে গেল বলে আয়নে আসছে না বা দেখতে পাচ্ছিল না আয়নেকে। তো এটার এক্সপ্লেন যেটা হতে পারে সেটা হচ্ছে হয়তো একটা নির্দিষ্ট টাইম থাকে যে আয়নে এতক্ষণ পর্যন্ত থাকতে পারবে, তারপর তাকে আবার সমন করতে হয় আতশবাজি দিয়ে, এরকম কোন একটা কিছু হয়েছে। ধরলাম আমরা এটাই কিছু হবে। তো তামিয়া তখন মনে মনে অনেক অনুশোচনা করতে থাকে যে কেন আর আতশবাজি আনলাম না। কিন্তু তখনই সেখানে রিও এবং আওই পৌঁছে যায় এবং ওদের কাছে অনেক আতশবাজি ছিল এবং ওরাও রেডি হয়ে যায় বডি খোঁজার জন্য। তো এখানে প্রথমে তমিয়া রিওর কাছে ক্ষমা চায় এবং বলে আমার ভুল হয়ে গিয়েছে, আমি শুধু আমার ব্যাপারে ভেবেছিলাম। তো এরপর ওরা আতশবাজি ব্যবহার করে এবং 4 জন মিলে বডি খুঁজতে শুরু করে। তো এখানে ব্যাপারটা বুঝিয়ে বলি, ধরো ওরা 3 জন এক জায়গায় বসেছে, তারপর আয়নের সাহায্যে ওদের 3 জনের সোল আত্মা হয়ে মনে করে যে আয়নের সাথে বডিগুলো 4 জন চারদিকে খুঁজছে। তো অনেক চেষ্টা করে ওরা, অনেক জায়গায় অনুসন্ধান করে কিন্তু কোথাও পায় না। কিন্তু তারপরও আয়নের তামায়াকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। কিন্তু তামায়া বলে তুমি টেনশন করো না, আমরা 4 জন আছি, আমাদের এটা খুঁজতে অনেক সুবিধা হবে, তুমি দেখো আমরা খুব দ্রুত ওই বডির খোঁজ পেয়ে যাব। তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আওয়ে আসে এবং বলে আমার মনে হয় আমরা ওই সুটকেসটা পেয়ে গিয়েছি যেটার মধ্যে শৈল রয়েছে। আর এখানে একটা কথা আমি তোমাদেরকে বলেছি যে মাটির নিচে কিন্তু পানির মতোরা দেখতে পায়। তো হয়তো এতদিন যেটা আয়নের চোখে পড়েনি সেটা আয়ের চোখে পড়েছে। আর এই সিনেমার যে লজিক সেটা তো দেখেছো যে ভূতের কাছে বা আত্মার কাছে মাটির জিনিসটা টোটালি পানির মতো। তো এরপর ওরা পানির মধ্যে চলে যায় এবং আয়ন এটা স্পর্শ করে এবং বুঝতে পারে হ্যাঁ এটা তো আমারই সুটকেস, আমার বডি এটার ভেতরে। তো আয় তখন তামায়াকে বলে ওর শরীর পাওয়ার পরে ওকে উধাও হয়ে যাবে। তো এটার উত্তর তামায়া দেয় না। আর তখন কিন্তু তামায়া উল্টো আয়নাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি অদৃশ্য হয়ে যাবে তোমার বডি পেয়ে গেলে? তো আয়না তখন বলে আমি এটা যাই না, কিন্তু আমার মনে হয় এটাই হবে, তবে তারপর আমি বাকিটা সময় এইখানে তোমাদের সাথে কাটাতে চাই। তো তামায়া যখন বাইরে আসে তখন আয়নকে বলে দেখো আমি হয়তো আমার পুরো জীবনটা কাটাতে পারিনি বা খুব বেশিক্ষণ তোমাদের সাথে থাকতে পারবো না, কিন্তু তুমি প্লিজ তোমার পুরো জীবন কাটাবে, আত্মহত্যা করো না। তবে হ্যাঁ এটা আমি জানি তুমি না মরেও আমার সাথে মরার অনুভূতি উপভোগ করেছো, মানে ওই যে উড়েছে ঘুরেছে এইসব কথা, কিন্তু এটা আবার মনে করো না যে মরার পরে তোমার জীবন আরো সুন্দর হয়ে যায়। আর আমার সমস্যার মধ্যে যে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু ভুলেও কিন্তু তুমি আত্মহত্যা করো না, এবং আত্মহত্যা যদি করো তোমার আত্মা কিন্তু সারা জীবন একাই থাকবে। আর আজকে আমি সারা জীবনের জন্য চলে এসেছি, তুমি এর জন্য আমাকে আর কখনোই মনে করো না। তবে হ্যাঁ তুমি তোমার জীবন অনেক সুন্দরভাবে কাটিও। এরপর মাটির উপরে আসে এবং এগোতে থাকে হচ্ছে ওই সুটকেস যেখানে রয়েছে সেই দিকে। কিন্তু তখনই রিওর শরীর হঠাৎ আস্তে আস্তে খারাপ হতে থাকে। আর তখন রিও বলে তোমরা যাও তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এখানে আছি। এরপর ওরা দুজন ওই ডেড বডির দিকে এগোতে থাকে। আর অবশেষে ওরা সেই জায়গাতে পৌঁছায়, বাট ওটা আসলে একটা ভাগার ছিল যেখানে ময়লা জিনিসপত্র ফেলে এবং চারপাশে দেয়াল ছিল এবং মনে করে গেটও আটকা ছিল। তবে তারপর ওই কাটার দেয়াল কোন রকমের তামায়া পার করে, তারপর তামায়া সেই জায়গায় গিয়ে সুটকেসের উপর থেকে মাটি সরাতে থাকে। আর যখন এটা স্পর্শ করে তখনই ও আয়নের সাথে মৃত্যুর দুনিয়াতে চলে যায়, মানে ওর ভিতরে একটা ভিশন আসে অথবা সোল মৃত্যুর দুনিয়াতে চলে গিয়েছে। তো এই জায়গাটা খুবই কমপ্লিকেটেড, আমি বুঝতে পারিনি, তবে তারপর আমি যতটুকু বুঝেছি আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো আয়না তখন ওকে অনেক সুন্দর জায়গায় ঘোরাতে থাকে এবং বলে দেখো তুমি এই জায়গাতে আসার পরে তোমার সাথে কিন্তু কেউ থাকবে না, মানে এখানে তামায়াকে বোঝাচ্ছিল যে তুমি আমার সাথে যেই যে সোল হিসেবে ঘুরেছো বা তোমার কাছে মনে হচ্ছে মৃত্যুর পরে তুমি অনেক ভালো থাকবে, ব্যাপারটা এরকম নয়। মৃত্যুর পরে তোমার একা থাকতে হবে, তুমি টোটাল একা থাকবে, ব্যাপারটা এত সুন্দর নয়, তোমার সাথে কেউ থাকবে না। আর এদিকে আমরা দেখি তামায়া আসল দুনিয়াতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর তখন আয়ু বলে তুমি তো এটা করতে যাচ্ছিলে, উঠো তাড়াতাড়ি উঠো, তুমি তোমার কাজ করো। আর তখনই তামায়ার জ্ঞান ফিরে আসে এবং ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই আবার হঠাৎ করে আয়ানে বলে ওঠে, সুর বদলে বলে ওঠে যে তুমি কেন ওই দুনিয়াতে যেতে চাচ্ছ, ওখানে তো শুধু তোমার কষ্ট আর কষ্ট, এটাই ভালো হবে তুমি এই মৃত্যুর এই দুনিয়াতেই থাকো। তামায়া বলে না, আমাকে বাইরে যেতে হবে, আয়নের বডি খুঁজতে হবে, আমার সবার জন্য বাঁচতে হবে। যে অ্যাকচুয়ালি তামায়াকে যে বলছে যে তুমি এই দুনিয়াতেই থেকে যাও, এটা আসলে আয়নে না, এটা আসলে তামায়ের ভেতরে যে একটা ডার্ক পার্সোনালিটি রয়েছে যেটা তাকে আত্মহত্যা করতে উস্কাচ্ছে। আমাদের সবার মনে যে দুঃখ থাকে না, সেই দুঃখের পার্সোনালিটি তামায়াকে উস্কাচ্ছে যে মৃত্যুর দুনিয়াতেই থাকো, মৃত্যুর দুনিয়াতেই থাকো। কিন্তু তামায়া সেই মৃত্যুর দুনিয়া থেকে জ্ঞানে ফিরে আসে এবং রিয়েল পৃথিবীতে চলে আসে। আর আয়নের সুটকেস ওখান থেকে বের করে এবং খুলে দেখতে পায় সত্যি এখানে আয়নের বডি ছিল। তো এটা দেখার পরে তামায়া অনেক বেশি কষ্ট পায়। আর তখন আমরা দেখি আয়নে তামায়ার গলা জড়িয়ে ধরে, মানে আয়নের আত্মার শান্তি পেয়ে গিয়েছে এবং এই দুনিয়া থেকে পার্মানেন্টলি মুক্তি হয়ে যায়। এরপর কি হয়েছিল আমাদের বলা হয় না, কিন্তু দৃশ্যের পরিবর্তন হয়ে আমাদের দেখানো হয় যে তামায়া আয়নের মায়ের ঘরের সামনে আয়নের একটা স্মৃতি রেখে আসে, নেক ব্যান্ড হবে বা ব্রেসলেট হবে কিছু রেখে আসে, যেটা দেখে ওর মা খুব ইমোশনাল হয়ে যায়। মানে ইনডাইরেক্টলি হয়তো তার মাকে বোঝায় যে তার মেয়ে আর দুনিয়াতে নেই। আর এসব করতে করতে ওদের অনেক সময় চলে যায়। আর তখন দৃশ্যের পরিবর্তন হয়, মানে মোটামুটি 9 মাস পার হয়ে গিয়েছে এবং আমরা দেখি ওরা 3 জন আবারও সেই জায়গায় গিয়েছে এবং ওই জায়গায় থেকে আবারও আতশবাজি ব্যবহার করছে এবং ওরা 3 জনের জীবনের সবকিছু সুখ দুঃখ শেয়ার করছে। যেখানে আমরা দেখি তামায়া তার মাকে বোঝাতে পেরেছে যে আমি পড়াশোনা নয়, আমি একজন পেইন্টার হতে চাই, তাহলে আমি ভেতর থেকে নিজের মতো করে বাঁচতে পারবো। তোর মাও এটা মেনে নেয়। আবার আয়ও বলে আমি চাইলে হয়তো সবকিছু একবারে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি এবং আমি সবার সাথে সম্পর্ক ভালো করে একটা সুন্দর জীবন করবো। আর এদিকে তামায়া আবার বলে আমি অনেক বড় একটা চিত্রশিল্পী হতে চাই, এটা
সেটা আমি হয়েই ছাড়বো। আর রিও তখন ওদের দুজনকে বলে, এটা খুবই ভালো, আমি চাই তোমরা দুজন একটা সুন্দর দীর্ঘ জীবন উপভোগ করো এবং তোমরা অনেক সুখী হও। আর আমি তোমাদের দেখে অনেক খুশি, এখন আমি শান্তিতে তোমাদেরকে বিদায় জানাতে পারবো। তো ঘটনাটা কি হলো, তুমি কি শক খেয়েছো? রিও হঠাৎ করে এই কথা বললো কেন যে এখন আমি শান্তিতে বিদায় নিতে পারবো? তো অ্যাকচুয়ালি আমাদের তখন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আমরা যেখানে দেখতে পাই রিওর অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছে এবং ও মারা গিয়েছিল। তো এই জন্যই তামায়া এবং আয়ো আবার আতশবাজি ব্যবহার করে রিওর সাথে দেখা করতে গিয়েছিল। মানে রিও আর এই পৃথিবীতে নেই, ও একটা সামার ঘোস্ট হয়ে গিয়েছে এবং ওর আত্মা এই জন্য এই পৃথিবীতে ছিল কারণ ওর প্রিয় দুইজন মানুষ, আই মিন বন্ধু, তামা এবং আয়ো তাদের লাইফে হ্যাপি ছিল না। কিন্তু তামায়ের আয়ো যখন তাদের লাইফে হ্যাপি হয়ে গিয়েছে, তাদের লাইফের লক্ষ্য পেয়ে গিয়েছে, এখন রিওর আত্মা নিশ্চিন্তে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। এবং রিও ওদের দুজনকে যথাসম্ভব মোটিভেট করে এবং বলে, তোমরা জীবনের সম্পূর্ণ মজা নেবে, তোমাদের জীবন সম্পূর্ণভাবে ভালোভাবে উপভোগ করবে, আর এতে আমার আত্মা শান্তি পাবে। আর এটা বলে রিও বিদায় নিয়ে চলে যায়। আর রিওর বিদায় তামায়ো এবং আয়ো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।